হাই, হ্যালো এসব কিছুই নয়। আজকে সাদা বরফে ঢাকা শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি গল্প। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আমি এই সকালবেলা একটু বেরিয়েছিলাম, অবস্থাটা খালি দেখুন, চারিদিকটা একদম পুরো বরফে ঢেকে গেছে। চারিদিকটা সাদা বরফে ঢেকে গেছে, দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে যেন কেউ সাদা চাদর দিয়ে পুরো চারিদিকটা মুড়ে দিয়েছে। আমি একটু বেরিয়েছি, আমাকে দেখে দেখে আবার ইভানও আমার পিছনে পিছনে বেরিয়েছে। ওর খালি ইচ্ছা কি বলুন তো, ওকে একটা স্কেটবোর্ড দাও, ও এখানে স্কেটিং করবে। স্কেটিং করার মতো বরফও জমেনি, আর ও পারেও না। আবার এই বিড়ালটিকে দেখুন না, উনি আবার মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন মনে হচ্ছে এই বরফের মধ্যে, স্নোফলের মধ্যে কীরকম হেঁটে হেঁটে যাচ্ছে ভাবুন। এই যে ওকে দেখে আমারই ঠান্ডা লাগছে, আর এটাকে দেখুন না, কতবার বলছি টুপিটা মাথায় দে, সে মাথায় দিচ্ছে না, ছুটি লাগিয়ে দিচ্ছে। আসলে এখানে তো ওই স্নোফলও হয়, তার সঙ্গে খুব জোরে জোরে হাওয়া চলে। এত ঠান্ডা ওয়েদারে বাইরে খুব একটা বেরোনো হয় না। আজকে দেখছি বেশ ভালো রোদ উঠেছে, তার জন্যই বললাম ঠিক আছে যাবি চ। আর ওখানে একটা কেউ হয়তো শুকনো গাছের ডাল ফেলে দিয়ে গেছে, সেটাকে দেখে বলছে যে একটা গাছ মরে ওখানে পড়ে রয়েছে, মাম্মাম চলো। এই তো আমরা দুজনে মিলে বেরিয়েছি। দেখতে আজকের ব্লগটা খুব ভালো লাগলেও আপনাদের, আসলে জীবনযাত্রাটা কিন্তু এই বরফের মধ্যে বড়ই কঠিন। অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের। তার মধ্যে যদি আবার এরকম ছোট বাচ্চা থাকে তাহলে তো অসুবিধার শেষ নেই। শীতকালের দিনগুলো এখানে এত ছোট হয়, আর তার উপরে সূর্যের দেখা তো আমরা পাই না। ওই মোটামুটি 18 ঘন্টায় প্রায় অন্ধকার অন্ধকার করে কেটে যায়। 6 ঘন্টায় একটু সূর্যের আলো পাই, আবার কোনো কোনো দিন মেঘলা অন্ধকার করেই কেটে যায়। তাই মাঝে মধ্যে মনে হয় যেন মন ভালো নেই, ভালো লাগছে না। ওই রকমভাবে বলতে পারেন এখানে আমরা যারা বাইরের দেশ থেকে আসি, প্রধানত গ্রীষ্মপ্রধান দেশ থেকে, তারা অনেক বেশি অবসাদে ভুগি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন তো আমার শীতকাল একদমই ভালো লাগতো না। এখন থাকতে থাকতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। যাই হোক দেখুন, ইভান ওই যে বললাম ছুটোছুটি করছিল, করতে করতে হড়কে পড়ে গেছে। সে বেচারা কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই এই আমরা দুজনে মিলে ওকে নিয়ে চেষ্টা করছি একটু ভুলিয়ে বাড়ি নিয়ে যাব একটু পরেই। আসলে এই ঠান্ডার মধ্যে না একদম থাকা যাচ্ছে না। ভিডিওটাতেও একটু যাতে ভালো মতো আসে তার জন্য চেষ্টা করছিলাম, দু একটা ফটো তোলারও চেষ্টা করছিলাম, কিন্তু এই ঠান্ডাতে হাতে গ্লোভস না পরে, মাথায় টুপি না দিয়ে থাকা প্রায় অসম্ভব। টিয়ার্স চলে এসছে, ওলে বাবলে। আর বরফে ঘুরতে এসে ইভানের টিয়ার চলে এসছে, দেখো সবাই। গন বরফে ঘুরতে এসে And mommy had tears now. লুক। আর ড্যাডি আসছে, আমাদের এখানে কত বরফ জমেছে দেখুন, চারিদিক পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক চলুন, এই তো বেশ কিছুক্ষণ সময় এই বরফের মধ্যে কাটিয়েছি। আর এখানের তাপমাত্রা এখন প্রায় -5-6 ডিগ্রি। বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, তার জন্য তাড়াহুড়ো করে তিনজনে মিলে ঘরে চলে এসেছি। উপর থেকে জানলা দিয়ে দেখছি দেখুন না, বরফ আস্তে আস্তে কিছু কিছু জায়গায় যেখানে সূর্যের আলো পড়েছে গলেছে, বাকি জায়গাগুলোতে সেগুলোতে একদমই গলছেই না। আবার মাঝে মধ্যে স্নোফল হচ্ছে বলে সেগুলো ভালো মতোই জমে রয়েছে। আমার ব্যাকইয়ার্ডে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে একদম নুনের মতো বরফ জমে গেছে। গতকাল রাতেই আমাদের এখানে স্নোফল ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, তার জন্য ভেবেই রেখেছিলাম আজ হয়তো উঠে দেখতে পাবো। এমনিতে কি হয়, স্নো জমে থাকে দেখতে পাই, তবে স্নোফল হতে খুব কমই দেখা যায় এখানে। এটা না ভীষণ বিপজ্জনক একটা জিনিস জানেন তো। আসলে এখানে ওই যে স্নোফল যদি হয় তাহলে বেশ অনেকটা করে বরফ জমে, মানুষ বুঝতে পারে যে সাদা হয়ে রয়েছে সেই জায়গাগুলো। কিন্তু স্নোফল না হয়ে যখন জলগুলো জমে যায় তখন কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে যারা গাড়ি চালান তাদের গাড়িগুলো এত পিছলে যায়, খুব আস্তে আস্তে যখনই স্নোফল থাকে বা স্নোফল ওয়ার্নিং থাকে ওনারা গাড়ি চালান। আবার এক একটা জায়গায় কি হয়, জল জমে বরফের মতো হয়ে থাকে, বোঝা যায় না বরফ হয়ে রয়েছে না জল হয়ে রয়েছে। ব্যাস একবার পা পড়লো তো আপনি একদম পিছলে কোথায় চলে যাবেন তার কোনো ঠিক নেই, একদম হাড়গোড় ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমারও তো একবার এরকম কাণ্ড হয়েছিল। ইভানকে নিয়ে প্র্যামে করে বসিয়ে বেরিয়েছি, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা তাড়াহুড়ো করে যাচ্ছি। আর একটা জায়গায় না জল জমে বরফ হয়ে গিয়েছিল,
কাঁচের মতো। অত বুঝতে পারিনি, পুরো প্র্যাম সমেত হড়কে একদম বসে পড়েছি নিচে। সে কি কোমরে ব্যথা, কতদিন ধরে ভুগেছি। তারপর থেকে যখনই যাই একদম চোখ চেয়ে মন দিয়ে রাস্তা দেখতে দেখতে যাই শীতকালে, বিশেষ করে যখন স্নোফল হয় বা খুব টেম্পারেচার নেমে যায় তখন। আর এদিকে দেখুন, আপনাদের সঙ্গে স্নোফলের গল্প করতে করতে আমি একটু লুচি বানিয়েছি। আর গতকাল রাতে পনিরের তরকারি করেছিলাম, তাইরে কিছুটা লেফট ওভার রয়ে গেছে, সেটাই নিয়ে নিয়েছি। ভেবেছিলাম সাদা আলুর তরকারি করব, তবে তরকারি যখন বেঁচে থাকে তখন নষ্ট করে বা ফেলে রেখে লাভ কি, তাই না? তার জন্য এটা দিয়েই খেয়ে নিলাম। আর গরম গরম চা তো আছেই, শীতকালে আবার চা না হলে দিনের শুরুটা যেন ঠিকমতো হলো নাই মনে হয়। ইভানের পাপা, ইভানের দাদু সবাই চা খেতে এত বেশি পছন্দ করে। শীতকালে আমার বাড়িতে যে কতবার ধরে চা হয় আপনাদেরকে কি বলবো। তবুও আমার বিয়ের পর আমি চা খাওয়াটা এদের একটু কমিয়ে দিয়েছি। তারপরেও চা হলে এখন যেন মনে হয় সত্যি শীতকালে চা ছাড়া থাকা যায় না। নিচের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন উপরে চলে এসেছি, একটু বিছানাগুলো ক্লিন করে নেব। ইভানের পাপের জামাগুলো এই যে ধোয়া কাচা হয়েছিল, এগুলোকে এবার ইস্ত্রি করার জন্য রাখতে হবে। আসলে ইভান থাকলে বা ওকে নিয়ে ইস্ত্রি করতে ভীষণ ভয় পায়। ওই কোথাও দৌড়ে দাউড়ে চলে আসবে, তারপরে দেখবো হাত পা পুড়িয়ে বসে রয়েছে। তার জন্য ও ঘুমিয়ে পড়লে, যখন খুব ছোট ছিল তখন তো ঘুমিয়ে পড়লেই করতাম, এখনও তাই করি ওর যখন স্কুল ছুটি থাকে। আর নইলে ও স্কুলে চলে গেলে তারপরেই করি। জানলা দিয়ে একবার চেয়ে দেখলাম বরফ বেশ ভালো মতোই গলে গেছে। তবে কি বলুন তো, আজকে বলা রয়েছে যে সারা দিন ধরেই স্নোফল হবে হালকা হালকা। তাই মাঝে মধ্যেই জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখছি স্নোফল হচ্ছে কিনা, একটু ক্যামেরাবন্দি করব বা একটু দেখব। আসলে আমরা তো এইগুলো খুব একটা বেশি দেখতে পাই না, শীতকালে এখানে আসার পরেই দেখতে পাই। আমরা ওই পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা থাকি তাদের কাছে স্নোফল দেখা মানে স্বর্গ দেখার মতো একটা ব্যাপার। আর চারিদিকে ইভানের ঘরটায় খেলনা ছড়ানো ছিটানো থাকে। আপনারা অনেকেই বলেন যে তোমার ঘরটা দেখে বেশ গোছানো, সুন্দরভাবে গুছিয়ে রাখো তুমি। আসলে কি বলুন তো, সুন্দরভাবে গুছিয়ে রাখি না। ইভান যে ঘরটায় থাকে সেই ঘরটা বা আমার বেডরুমটা খুব বেশি অগোছালো হয়ে থাকে। নিচের ঘরগুলোতে কি অতটাও যায় না, আর গেলেও নিচের জিনিসগুলো এমনই যেগুলো নিয়েও খেলতে পারবে না, তার জন্য ওগুলো খুব একটা বেশি ঘাটে না। তবে উপরের ঘরগুলো এত বেশি ঘাঁটা থাকে, সে দেখলে মনে হবে যেন বোধহয় আবর্জনার স্তূপে এসে পড়েছি। যাই হোক, চলুন, বেশ কিছু জিনিসপত্র বাড়িতে আনা হয়েছে, এগুলো এবার গুছিয়ে গাছিয়ে তুলতে হবে। আসলে কি বলুন তো, সংসার গুছিয়ে রাখার দায়িত্বটা তো আমার। তাই আমি যদি এগুলোকে গুছিয়ে না রাখি তাহলে নষ্ট হয়ে যাওয়ার প্রচণ্ড ভয় থাকে। আর পুরো এত জিনিসপত্রের দাম বেড়েছে এখন আস্তে আস্তে। যখন এসেছিলাম যে জিনিসের দাম ধরুন 1 পাউন্ড ছিল, এখন সেই জিনিসের দাম বেড়ে প্রায় 1.5 পাউন্ড হয়ে গেছে। বলতে পারেন 50% দাম বেড়ে গেছে। তার জন্য সবসময় চেষ্টা করি সব কিছু একটু চোখের সামনে রাখার, কোনো জিনিস নষ্ট হচ্ছে কিনা দেখার। তা না হলে ইভানের পাপাইকে তো বললেই ও এনে দেবে, ও অত কিছু ভাবে না। কিন্তু নষ্ট হয়ে গেলে আমার ভীষণ কষ্ট হয়। এই তো মুদিখানার জিনিসপত্র কিছু ছিল, কিছু কয়েকটা সবজি ছিল, সব কিছু ভালো মতো গুছিয়ে নিলাম। আর সবজিগুলো কি বলুন তো, এখন তো এত ঠান্ডা, ফ্রিজে না রাখলেও চলে, তবুও একটু গোছানো থাকে। তার জন্য ভাবি যে ফ্রিজেতেই ঢুকিয়ে রাখি, তাহলে চারিদিকটা একটু পরিষ্কার মতো থাকবে। আর আগের দিন ভাবছিলাম যে একটু দই করব, দইটা করছি কারণ এই যে এভাপোরেটেড মিল্কটা দেখতে পাচ্ছেন, এটা না বেশ অনেক আগে আনা হয়েছিল, তো তার জন্য মনে হচ্ছে যে এক্সপায়ার হয়ে যাবে বা অনেক দিন থেকে পড়ে রয়েছে। তার জন্য ভাবলাম যে না, করে নিই, বেকার ফেলে রেখেই বা কী হবে। আর এই দইটা একটু যদি করে রাখা হয় তাহলে ওই ভালো লাগছে না, ভালো লাগছে, বা ধরুন কিছু রান্না না করলাম, একটু দই ভাত হলেও খাওয়া হয়ে যায়। শীতকালে এখন রান্না করাটা ভীষণ সমস্যার, জানেন তো। রান্না করতে ভালো লাগে না সেটা নয়, তবে ওই যে রান্না ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে খুব অসুবিধা হয়। আপনাদের মধ্যে কয়েকজন জানতে চেয়েছিলেন যে তোমার ঘরে কি রুম হিটার নেই? তো হ্যাঁ, আমাদের এখানে তো সবার ঘরেতেই একটা করে রুম হিটার, মানে প্রত্যেকটা জায়গাতেই রুম হিটার বা রেডিয়েটার থাকে। সেগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। আর যাদের সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা থাকে তাদের তো সারাক্ষণ হিট হয়েই যায়, প্রবলেম হয় না। তবে আমার বাড়িতে যেটা আছে সেটা রেডিয়েটার। যখন যে ঘরে লাগে তখন আমরা সেই ঘরে চালিয়ে নিই। শীতকালে আমাদের ওখানে যেরকম গরমকালে এসি চলে খুব বেশি পরিমাণে বিল আসে, সেরকম এখানেও শীতকালে কিন্তু আপনি যদি প্রত্যেকটা হিটার জ্বালিয়ে রাখেন বা রেডিয়েটর জ্বালিয়ে রাখেন তাহলে ওই আকাশ ছোঁয়া ইলেকট্রিসিটি বিল আসে। সেই জন্য মাত্র 2 ঘন্টার জন্য রান্নাঘরে আসি, তার জন্য তো সারাদিন হিটার চালিয়ে রাখা যায় না। তো
তো বন্ধ থাকে, যখন আসি তখন চালাই, রান্না করি, আবার বন্ধ করে চলে যাই। মোটামুটি আমার দুটো ঘরেই হিটার সবসময় চলে। একটা যেটাতে ইভানের বাবাই কাজ করে, আর একটা হচ্ছে আমাদের বেডরুম, যেটাতে আমি, ইভান দুজনে মিলে থাকি, গল্প করি, খেলা করি। তো সেই ঘরটাতেও ওই দুটো ঘরে সারাদিন সারা রাত আমাদের হিটারটা চলে। আর রান্নাঘরে বলুন বা লিভিং রুমে বলুন বা ডাইনিং রুমে বলুন, ওগুলোতে আমরা যখন ব্যবহার করি, মানে যখন বসি কথাবার্তা বলি, তখন হিটার অন করা হয়। তো যেটা বলছিলাম, এখানে এত ঠান্ডাতে আসলে জীবনযাত্রাটা কিন্তু খুবই কষ্টকর। এই ঠান্ডাতে আপনি যখনই বাইরে বেরোবেন, তখনই আপনাকে তো হাজার রকম জামাকাপড় পরে একদম ভাল্লুক সেজে বেরোতে হবে। তার মধ্যে এত বেশি হাওয়া চলে, যদি বৃষ্টি হয় তাহলে আপনি ছাতা নিয়ে যাওয়া তো দূরের কথা, ছাতা সমেত আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা হয়। তার মধ্যে মাঝে মধ্যে ওই যে হাওয়া মুখে চোখে এমন তীরের মতো ঠান্ডা হাওয়া বেঁধে, যেন মনে হয় আর চোখ চেয়ে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ যাওয়ার পরে মুখটা এত বেশি ঠান্ডা হয়ে যায়, শুধু চোখটুকু খোলা রেখে তারপরেই মনে হবে রাস্তাতে বেরোই। দ্বিতীয় হচ্ছে এখানের যে ওয়েদার তো তবু ঠিক আছে, সারাক্ষণ সূর্য নেই, অন্ধকার, এরকম দেখতে দেখতে না মানুষজন ভীষণ রকম অবসাদে ভোগে। যতই ঘরের মধ্যে আপনি টিভি দেখুন, সিনেমা দেখুন, কতদিন ভালো লাগবে বলুন তো? বছরের ৬ মাসই যেখানে ঠান্ডা, তার মধ্যে ৩ মাস তো বলার মানে রাখে না যে কত ঠান্ডা। সেখানে আপনি কত ওই টিভি সিরিয়াল দেখে কাটাবেন, সেটা হয় না। মাঝে মধ্যে না ভীষণ বোর ফিল হয়, ভীষণ খারাপ লাগা কাজ করে। যেন মনে হয় কি করতে এখানে আছি, বা কিভাবে দিনগুলো কাটছে সেগুলো ভাবতে ভীষণ অসহায় মনে হয় নিজেদেরকে। তার থেকেও বেশি কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো ওই সারাদিন ঘরের মধ্যে, স্কুলের মধ্যে, সারাক্ষণ বাইরের যে প্রকৃতি তার সঙ্গে খুব বেশি দেখা বা খুব বেশি বাইরে যাওয়া তো ওদের হয় না। সারাক্ষণ ঘরবন্দি হয়ে ওদেরও খুব একটা ভালো লাগে না। তার জন্য আমরা যেরকম ছোটবেলায় আমাদের তো খুব বেশি খেলাধুলা, মানে যে সমস্ত টয়েস হয় সেগুলো লাগেনি। আমরা মোটামুটি বাইরে বন্ধু-বান্ধবদের সঙ্গে, প্রকৃতির সঙ্গে ছোটা, হাঁটা, খেলা সবকিছু করেই বড় হয়ে গেছি। কিন্তু এখানকার বাচ্চাদের এত বেশি খেলনা তার জন্যই প্রয়োজন হয়। কারণ খেলনা ছাড়া তারা ঘরেতে থাকবে কি নিয়ে? তাদের তো আর সবসময় মোবাইল দিয়ে বা আপনি সবসময় নিজের কাজকর্ম ফেলে দিয়ে সবসময় তার সঙ্গে সময় কাটাতে পারবেন না। সংসারে অনেক কাজ থাকে যেগুলো আপনাদের করতে হবে। আবার তাদেরও সবসময় ওই একই খেলা খেলতে ভালো লাগে না। তার জন্য কিন্তু এখানকার বাচ্চাদের প্রচুর খেলার প্রয়োজন হয়, প্রচুর এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়। যাই হোক চলুন, ওই তো ওদিকে রান্নাও হয়ে গিয়েছিল, খাওয়াও হয়ে গিয়েছিল। একটু চিকেন করেছিলাম আর ভাত করেছিলাম অল্প একটু, ওটাই গরম খাওয়া হয়ে গেছে। আর আগের দিনে আমার কয়েকটি বন্ধু এসেছিল, দেখেছিলেন ইভানের পাপায়ের একজন অফিস কলিগ এসেছিল 31st এ। তো সেদিনকে আর খুব বেশি ভিডিও নেওয়া হয়নি। আর ইভানের স্কুল থেকেও না, ওই যে বললাম না অসুস্থ হয়ে পড়েছিল, তো ও তো যেতে পারেনি। ওদের স্কুলে রাফেল হয়েছিল, আর ঠিক তার আগের দিনই ও স্কুল বন্ধ করেছিল প্রচুর জ্বর সর্দির জন্য বলুন, বা এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। আর তার তো 3 দিন পরে স্কুল বন্ধ হয়ে যায়। তো ওর জন্য ওর স্কুলের মিসেরা গিফট পাঠিয়েছে, ওর বন্ধুরা গিফট পাঠিয়েছে। ভাবলাম সেগুলোই আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন ছোট চকলেটগুলো, প্রত্যেক বছর ক্রিসমাসের আগে ওদের স্কুলে রাফেল হয়। সবাই বিভিন্ন ধরনের চকলেট নিয়ে যায়। ইভানও প্রত্যেক বছরই নিয়ে যায়, কিন্তু এবছর তো যেতে পারেনি। তো ওর বন্ধুরা যেগুলো নিয়ে গিয়েছিল সেগুলো রাফেল করে ওর জন্য একটা প্যাকেটে করে ওর টিচাররা পাঠিয়েছে। তার সঙ্গে টিচাররা ওর জন্য এই যে সুন্দর কিছু গিফট পাঠিয়েছে, আর বলেছে, "অভিষ্মান, তুমি যা পছন্দ করো সেই ধরনের বই, সেই ধরনের জিনিসপত্র তোমাকে পাঠালাম।" এত সুন্দর একটা নোট লিখে পাঠিয়েছে, সবটাই আপনাদেরকে দেখাবো। আসলে ছেলে বাচ্চারা খুব বেশি পরিমাণে গাড়ি পছন্দ করে, কার পছন্দ করে। কিন্তু ইভানের পছন্দটা না একদমই আলাদা। ও পছন্দ করে অ্যানিমাল আর প্ল্যানেটস। তার জন্যই ওই যে অ্যানিমালের একটা বুক পাঠিয়েছে, আর এখানে স্পাইডারম্যান, ডাইনোসর এই ধরনের ২ টো স্টিকার বুক পাঠিয়েছে। আর ডাইনোসরটা দেখেছেন? স্পেসের মধ্যে রয়েছে। আসলে ও যে ওই স্পেস ভালোবাসে, ডাইনোসর ভালোবাসে, অ্যানিমাল ভালোবাসে, এইগুলোর কম্বিনেশন রেখে কত খুঁজে গিফটগুলো পাঠিয়েছে, এটা ভেবে না আমাদের ভীষণ ভালো লাগছিল। এখানে বাচ্চারা, মানে স্কুলে বাচ্চাদের সংখ্যা কম তো, কে কী ভালোবাসে, কে কোনটা পছন্দ করে, সমস্ত কিছু টিচাররা কিন্তু খোঁজখবর রাখেন, বা
কে আপসেট হয়ে পড়ছে, কে কোন জিনিসটার জন্য খুব বেশি আগ্রহী তাকে সেটাতে একটু এগিয়ে দেওয়া, বলা, বোঝানো এই সমস্ত কিছু কিন্তু ওনারা খুব করেন। আর এখানে একটা ডাইনোসরের থিমে পেন্সিল কেসও দিয়েছেন। তার মধ্যে ওই ডাইনোসরগুলো যাতে রং করতে পারে সেই ধরনের স্কেচ পেনও রয়েছে। ভারী সুন্দর দেখতে। আর এই যে ডাইনোসরের পেন্সিল স্কেচটা, এত বেশি কি পেন্সিল কেস এবারে ওর হয়ে গেছে জানেন তো? এখানে মানে বাচ্চারা বলুন বা বড়রা বলুন খুব বেশি প্লাস্টিকের যে পেন্সিল কেস হয় সেটা ব্যবহার করে না। ওই যে বাচ্চাদের হাতে চিপে যাওয়ার বা ফেটে যাওয়ার যে ভয়টা থাকে তা থেকে তো আঘাত লাগতে পারে। তাই বেশিরভাগই দেখি যে এরকম চেন দেওয়া যে কাপড়ের নরম নরম টাইপের বা চামড়া টাইপের রেক্সিন টাইপের যে নরম নরম টাইপের পেন্সিল কেস হয় সেগুলোই এখানে সবাই ব্যবহার করে। আগের দিন আমার যে বান্ধবীটি এসেছিল মানে ইভানের পাপারই অফিস কলিগ, সে আবার এই ড্রেসটা ইভানের জন্য এনেছে। ভারী সুন্দর দেখতে, তাই না? তবে এখন তো শীতকাল, এই ধরনের ড্রেসগুলো পরানো যাবে না। গরমকাল যখন আসবে সামার টাইমে ওই সময় এটা পরিয়ে দেবো। ইভান বলছে যে, "মা দেখো এটা মনে হচ্ছে আমি যখন ফুটবল খেলতে যাব তখন পরবো।" আমি বলছি, "হ্যাঁ, তাই পরিস, আন্টি এত ভালোবেসে তোর জন্য এনেছে। এখন তো ফুটবল খেলতে পারবে না, যখন সামার আসবে তখন খেলো।" আর এই যে একটা হোয়াইটের উপরে টি-শার্ট রয়েছে, কি সুন্দর দেখতে দেখুন। আমার না ভীষণ পছন্দ হয়েছে। আমি কয়েকবার এই ড্রেসটা কিনতেও গিয়েছিলাম সিন থেকে ইভানের জন্য আর আমাদের জন্য, মানে ৩ জনের জন্য একই রকম। ওই যখন ইভানের জন্মদিন হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম না একসঙ্গে অনেকগুলো ড্রেস কিনবো ভেবেছি। তো সেই সময় কিনতে গিয়েছিলাম। যাক, এই তো ইভানের জন্য এসে গেছে। আর দেখুন যেটা দেখাতে যাচ্ছিলাম, ইভানের স্কুল থেকে ওর বন্ধুরা ওর জন্য এই যে নোটটা এটা পাঠিয়েছে। সবাই কি সুন্দর নিজেদেরকে এঁকেছে, নিজের নাম লিখেছে। কি যে ভালো লাগছিল এটা দেখে। এত জিনিসপত্র সব তো নিয়ে যেতে পারবো না। তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে এগুলো ক্যাপচার করে রাখি। স্মৃতির খাতায় থেকে যাবে। এত ভালোবাসা, এত মানে গভীরভাবে আমি ভাবি বলেই মনে হয় ভীষণ কষ্ট হয়। তবে যাই বলুন এই জিনিসগুলো না একটা অন্যরকম মনের মধ্যে অনুভূতির সৃষ্টি করে। আর এই তো সবাই মিলে এসেছে আর সবাই অনেক চকোলেটও এনেছে ইভানের জন্য। সবকিছু জমে একদম বাড়িতে চকোলেটের পাহাড় হয়ে গেছে। যাই হোক চলুন, এই তো স্কুল থেকে পাওয়া গিফট, বন্ধুদের থেকে পাওয়া গিফট সমস্ত কিছুই আপনাদের দেখালাম। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তার সাথে আপনারাও আপনাদের পরিবারের সাথে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।